নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো আজকের এই ভিডিওটি যারা আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী তাদের জন্য, এবং এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হলো যারা আপার প্রাইমারিতে ইন্টারভিউ বঞ্চিত হয়ে রয়েছেন এবং যারা কমিশন কর্তৃক বঞ্চিত হয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু বলা, এবং আপার প্রাইমারিতে যে সম্প্রতি মামলাটি হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে বিচারপতি যে নির্দেশ দিয়েছেন সেই বিষয়ে আলোচনা করা। তো এই ভিডিওটি আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, আপনাদের অনুরোধ করব একটু সময় নিয়ে ভিডিওটি দেখুন। আপনারা সকলেই জানেন যে আপার প্রাইমারিতে যে 233 জন মতো ক্যান্ডিডেট তারা রিভিউ পিটিশন করেছিলেন সম্প্রতি, অর্থাৎ গতকাল বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে মামলাটির হিয়ারিং হয়, এবং সেক্ষেত্রে বিচারপতি একটা কথা বলেন যে তিনি বুঝতে পারছেন আপার প্রাইমারি যে পিটিশনার সেই সব পিটিশনারদের বক্তব্যটাকে, কিন্তু যেহেতু আদালতের নির্দেশেই চাকরি হয়েছে এবং স্কুল সার্ভিস কমিশন তাদের সাবমিশনে জানিয়েছেন যে তাদের নিয়োগ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, তো এই সময়ে এই সমস্ত অভিযোগ নিয়ে নাড়া দিলে সম্পূর্ণ নিয়োগটাই প্রশ্নের মুখে চলে আসতে পারে। সেই কারণে বিচারপতি মামলাটির রিভিউটি শুনতে চাইলেন না। তিনি বললেন যে যারা মামলাটি করেছেন তারা যেন আগামীতে রিট ফাইল করেন, অথবা তারা যেন এই স্কুল সার্ভিস কমিশনের যিনি আইনজীবী আছেন তাদের সাথে বসে একটা নেগোসিয়েশন করেন। তো একটা কথা এখানে কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কার, কখন একজন বিচারপতি নেগোসিয়েশনের কথা বলতে পারেন বা কখন তিনি বলতে পারেন যে এখন আমি শুনছি না, কিন্তু আপনারা রিট ফাইল করুন। তার মানে এই যে মামলাটা, এটা কিন্তু যথেষ্ট সারবত্তা আছে বা এটা কিন্তু গুরুত্বহীন নয়। কিন্তু এক শ্রেণীর আপার প্রাইমারি ক্যান্ডিডেট যারা হয়তো চাকরি পেয়ে গেছে বা চাকরির জন্য ছুটোছুটি করছেন, তারা এই বিষয়টাকে গুরুত্বহীন বলে প্রমাণ করতে চাইছেন। তার কারণ হচ্ছে তারা নিজেরাও জানেন যে এই আপার প্রাইমারি কিভাবে নিয়োগটা হয়েছে বা হচ্ছে। তো সেই বিষয়টাই এখন আলোচনা করব। বন্ধুরা, আগামীকাল স্কুল সার্ভিস কমিশনের রিক্রুটমেন্টে যে 26,000 চাকরি বাতিল হবে তার শুনানি রয়েছে। তো এই সুপ্রিম কোর্টে সিবিআই তাদের একটি রিপোর্ট দিয়ে জানিয়েছে যে সিবিআই 2024 সালে এসেও স্কুল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি খুঁজে পেয়েছে, অর্থাৎ আগের দুর্নীতি নয়, তারা 2024 সালেও দুর্নীতি করছেন এমন প্রমাণ সিবিআই খুঁজে পেয়েছে। এসএসসি কিন্তু এই 2011 সাল থেকে দুর্নীতি করছে, এবং পরবর্তীকালে লক্ষ্মীতুঙ্গা বা অন্যান্য যেসব ক্যান্ডিডেটরা তারা পিটিশন করেছেন তার ভিত্তিতে প্রচুর প্রচুর দুর্নীতি উঠে এসছে, তারপরেও তাদের লজ্জা নেই, তারা কিন্তু এখনও দুর্নীতি করে চলেছে। তো এইরকম একটা জায়গা যেখানে এসএসসিতে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 সমস্ত জায়গায় তারা দুর্নীতি করেছে, সেখানে আপার প্রাইমারিতে তারা একেবারে ধোয়া তুলসী পাতা হয়ে গেল কি করে? এটা কিন্তু একটা প্রশ্ন, এবং এর পক্ষে যে যুক্তি বা উত্তরগুলো সেগুলো আপনাদের বলছি। যেহেতু আপনারা ইন্টারভিউ বঞ্চিত, আশা করি এই বিষয়টা নিয়ে আপনারা ভাববেন আপনাদের ভালোর জন্য। তো দেখুন, প্রথম পয়েন্ট হলো আপার প্রাইমারিতে প্রথম যে ইন্টারভিউটি হয়েছিল সেটি বাদ দেওয়া হলো কেন? কারণ হচ্ছে প্রথম ইন্টারভিউতে নাকি অনেককেই নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছিল। কেন নম্বর বাড়িয়ে দেওয়া হলো? স্কুল সার্ভিস কমিশন তো ভুল কাজ করে না, তারা নম্বর বাড়িয়ে দিল কেন? এই নম্বর তারা কোথা থেকে পেল? এটা তো আর আকাশ থেকে পড়েনি। এই নম্বরটা তাদের সার্ভারের নম্বর। তাহলে তাদের সার্ভারে যে নম্বরটা ছিল সেটা ভুল ছিল, তাহলে তাদের সার্ভারের নম্বর ভুল, সেটা এসএসসি বলুক। এসএসসি কিন্তু সে কথা একবারও বলছে না। অথচ তাদের যে সেই নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছিল সেই নম্বরের সাথে এসএসসি যে মার্কশিট দিয়েছে তার নম্বরের কিন্তু ফারাক রয়েছে। প্রচুর ক্যান্ডিডেট এরকম প্রথমে ইন্টারভিউতে ডাক পেয়েছিলেন এবং পরবর্তীকালে ইন্টারভিউতে তাদের নম্বর কমে যায়, যেহেতু তাদের মার্কশিটটাকে গ্র্যান্ট করা হয়। তো এই জায়গায় আমার প্রশ্ন হলো যে সিবিআই যে গাজিয়াবাদ থেকে হার্ড ডিস্ক উদ্ধার করেছে, সেখান থেকে এসএসসি সংক্রান্ত সমস্ত হার্ড ডিস্কই তো তারা উদ্ধার করেছে। তাহলে আপার প্রাইমারির হার্ড ডিস্কটা ভ্যানিশ হয়ে গেল কি? আপার প্রাইমারির স্ক্যান্ড ওএমআর শিট কোথায়? এসএসসি তাদের স্ক্যান্ড ওএমআর শিট দেখিয়ে দিক ক্যান্ডিডেটদের এবং তাদের অ্যান্সার কি দেখিয়ে দিক, তাহলেই তো সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। সেখানে কোর্ট থেকে কি করা হলো? কোর্ট থেকে একটা নির্দেশ দেওয়া হলো যে যেহেতু আপার প্রাইমারি রেজাল্ট বেরোনোর সময় মার্কশিট দেওয়া হয়েছিল, অতএব মার্কশিটের ভিত্তিতেই নিয়োগ করা হোক। কিন্তু মার্কশিটেও যে ক্যান্ডিডেটদের কারো নম্বর কমিয়ে দেওয়া হয়নি, এর কি গ্যারান্টি আছে? এর কারণ হচ্ছে এসএসসি মামলায় যে ডিজিটাল মার্কশিটের প্রশ্ন উঠে এসছে, সেই ডিজিটাল মার্কশিট কিন্তু আদালতে সম্পূর্ণভাবে ইনভ্যালিড হয়ে গিয়েছে। আদালত বলছে যে ডিজিটাল মার্কশিট তো হাতে টাইপ করা মার্কশিট, এর কি গুরুত্ব আছে? এর ভিত্তিতে কি করে আমরা বিশ্বাস করব যে ওএমআর শিট আর ডিজিটাল মার্কশিটের নাম্বার এক? এবং সেটা যে এক নয় সেটাও এসএসসির ক্ষেত্রে কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে। তো এই যে মার্কশিট আপার প্রাইমারির,
এই মার্কশিটটাও তো অ্যাকচুয়ালি হ্যান্ড টাইপড ডিজিটাল মার্কশিট। এটা তো ওএমআর এর সাথে তো এর কোনো রিলেশনই নেই। তার কারণ হচ্ছে এই যে মার্কশিটটা তৈরি করা হয়েছে, এটা তো ডিরেক্টলি ওএমআর শিট স্ক্যান করে সেই সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে তৈরি করা কোনো সার্টিফিকেট নয়। এটা হচ্ছে ওএমআর শিট স্ক্যান করে একটা নাম্বার পাওয়া গেছে, সেই নাম্বারটাকে এই মার্কশিটে বসানো হয়েছে। এবার ধরা যাক যে ওএমআর শিট স্ক্যান করে কোনো একজন ক্যান্ডিডেটের একটা সাবজেক্টের নম্বর হয়েছে, তার হয়তো সেখানে 20 ছিল, সে 10 পেয়েছে। এই নাম্বারটাকে যে 3 বসিয়ে দেওয়া হয়নি টাইপিং করার সময়, তার কি গ্যারান্টি আছে? এবং গতকালকের যে হিয়ারিং হয়েছে সেখানে কিন্তু তপব্রতবাবু পরিষ্কার বলেছেন যে আপনারা রিট ফাইল করুন, এই মুহূর্তে আমাদের শোনার মতো পরিস্থিতি নেই। তিনি একথা এই কারণেই বলেছেন, তার কারণ আদালতের নির্দেশেই তো নিয়োগটা হয়েছে। সেখানে তিনি রিভিউ আর শুনতে চাইছেন না, কিন্তু ক্যান্ডিডেটরা চাইলে সিঙ্গেল বেঞ্চে রিট ফাইল করতে পারেন। এখানে একটা মানে যেটাকে বলে ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়া, সেই রকম পরিস্থিতি কিন্তু প্রায় তৈরি হয়েই রয়েছে। আমি বলবো যে সমস্ত ক্যান্ডিডেটরা আপার প্রাইমারিতে রয়েছেন বা যারা এই মামলাটি করেছেন, তারা অবশ্যই রিট ফাইল করুন। এখান থেকে কিন্তু একটা অনেক বড় রেজাল্ট বেরিয়ে আসবে। তা না হলে কিন্তু বিচারপতি একথা বলতেন না যে আপনারা দুপক্ষের উকিল এক জায়গায় বসে একটা সিদ্ধান্ত নিন। নিয়োগ কমপ্লিট হয়ে যেতেই পারে, কিন্তু কেউ বঞ্চিত হলে তাকে নিয়োগ কমপ্লিট হয়ে গেছে বলে তাকে বাদ দিয়ে দেওয়া হবে, এরকম আইন বা নীতি কিন্তু বিচারপতিরা গ্রহণ করতে পারেন না, এবং তারা গ্রহণ করেনও না। কিন্তু এই বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, আপার প্রাইমারি যারা চাকরি প্রার্থী আছেন, আপনারা বিষয়টা দেখুন। এখানে অনেকটাই সম্ভাবনা আছে যে করাপশন কিন্তু হয়েছে। তা না হলে কমিশনের একটাই যেটা করা দরকার, যেটা 2014 মামলাতেও বিচারপতি বিশ্বজিৎ বসু বলেছেন, যে আপনারা ওএমআর এর স্ক্যান কপি দেখিয়ে দিন, তাহলেই মিটে যাবে। কিন্তু সেটা তারা করছে না। তো এই জায়গাটাতে কিন্তু গন্ডগোল, এবং গন্ডগোল তো হয়েইছে। তা না হলে একবার ইন্টারভিউ হয়ে সেটা কখনো বাতিল হয়ে যায়? যায় না। এটা একদম পরিষ্কার। তো আপনারা যারা ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী আছেন, আমি বলবো আপনারা এই মামলায় যুক্ত হন, এবং একটাই আপনারা বলুন যে তারা প্রথমে যে নম্বরটা দিয়েছিল সেই নম্বরটা তারা কোথা থেকে পেল। এটা একজন দুজনকে দেয়নি, এটা 233 জনকেও দেয়নি। এই নাম্বারটা প্রচুর প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটদের দিয়েছে। তারা মিলে একসাথে আবেদন করুন, এই মামলাটাতে আপনাদের জয় হবে, এবং আপার প্রাইমারির দুর্নীতির একটা নতুন দিগন্ত খুলে যাবে। যাই হোক বন্ধুরা, এখনকার জন্য এই ভিডিওটি সংক্ষিপ্ত এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, বিষয়টা আপনারা ভেবে দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।